এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কিছু বলেছে? মুখ খুলছে না, শুধু একটু বলছে যে তাকে টাকা দিয়েছিল একজন যাকে সে চিনে না, আর বলেছে ছায়াকে রেপ করতে, কিন্তু সে পারেনি অরূপের জন্য। এরপর ছায়া বাড়ি থেকে খুব একটা বের হতো না। অলরেডি আয়ানের নাম পুলিশের খাতায় চলে গিয়েছে। তা ঠিক করলো, এইবার অন্য কাউকে দিয়ে করার। ছায়া এরপর টাকা চলে গেলে তুই সব সময় সাথে থাকবি, তাই কিছু করতে পারছিল না না করা সিকিউরিটির মাঝে, তাই রবিনকে বেছে নেওয়া হলো। কথায় আছে না ঘরের শক্ত বিভৎস, সেটাই হলো। রবিনকে লোভ দেখানো হলো টাকার, কিন্তু রবিন নামতে না চাইলেও তাকে একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেওয়ার লোভ দেখানো হলো। সাথে টাকাও নারী নেশা, সবটাই বড় নেশা। রবিন রাজি হয়ে গেল। ঠিক তখনই বদ্ধ ঘরে মোবাইল কাঁপিয়ে ফোন আসে অরণ্যের। মায়ের ফোন পেয়ে অরণ্য চিন্তায় পড়ে যায়। একদিকে বোন, অন্যদিকে প্রেয়সী, কিন্তু উপায়ন্তর না পেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ঢাকায় পৌঁছাতে দেখে গাড়ির ফুয়েল শেষ। বাড়ির পথ আর মাত্র 30 মিনিট বাকি। অরণ্য গাড়ি সাইড করে একটা ফুয়েলের দোকানের সামনে দাঁড়ায়। ঠিক তখনই অকস্মাৎ একটা গুলি তার বাম হাতের কিনারায় লাগে। অরণ্য ঠিক সময় সরে যাওয়াতে তা বুকে লাগেনি। গুলির আওয়াজে মানুষ আতঙ্কিত হয়ে যায়, বিপর্যস্ত হয় জনমানব। দৌড়াদৌড়ি লাগায়, মানুষ জড়ো হতে থাকে। অরণ্যের বাম হাত দিয়ে গল গল করে লাল রক্ত পড়তে থাকে, ভিজে যায় শার্ট। মুখ চিরে বেরিয়ে আসে হালকা আশূচক শব্দ। অরণ্য আশেপাশে তাকালো, যে গুলি করেছে তাকে পাওয়া গেল না। এবার মাথার ডান পাশে সিসি ক্যামেরাতে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। মাছ তবে জালে আটকা পড়লই। অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল কেউ তাকে ফলো করছে। গাড়ি বুলেট প্রুফ থাকায় কিছু করতে পারেনি। সুযোগ বুঝে অরণ্য মানুষটাকে দেখার জন্য গাড়ি থেকে বেরিয়ে সিসি ক্যামেরা যেখানটায় আছে সেখানটায় যায় আর গাড়িতে তেল ভরার নাটক করে। তবে এর আগে আশিককে মেসেজ দিয়ে জানিয়ে দেয় সব। ফোর্স পাঠিয়ে দিয়েছে মনে হয় এতক্ষণে। তখন এই মোবাইলে টুং করে একটা মেসেজ আসে। অরণ্য ঠোঁটে হাসি বজায় রেখেই ধরে পড়ে। ততক্ষণে প্রাণ এসে অরণ্যকে ধরে ফেলে। প্রাণ ভীত সন্ত্রস্ত হলো। শিট শিট, এই অরণ্য ওট ওট, কেন এত রিস্ক নিলে? আমাকে আশিক ফোন করে না জানালে জানতেই পারতাম না। নিজের এত ক্ষতি কেন করছিস? প্রাণ অরণ্যকে কোনো মতে তুলে দাঁড় করায়। একজনের সহায়তায় গাড়িতে তুলে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। অরণ্যের গুলি লাগার কথা শুনে ছায়ার হাত থেকে মোবাইল ছিটকে পড়ে। ধীরে ধীরে বিবশ হয়ে আসতে লাগলো শরীর। অক্ষি কোটর অশ্রু দ্বারা প্লাবিত হলো। মনে হচ্ছে যেন শ্বাসরুদ্ধ হয়ে আসছে। মুখ চেড়ে বেরিয়ে আসলো করুণ আর্তনাদ। জেকে বসলো মনে অজানা ভয়। কিসের ভয়? কাউকে হারিয়ে ফেলার ভয়। ভয় তাকে গ্রাস করলো। হৃৎপিণ্ড যেন তার কম্পন থামিয়ে দিল। ঢলে পড়তে নিলেই ছায়া জানালার পর্দা খিচে ধরে। কান্নাগুলো গলায় জমাট বাঁধে। আচমকায় মস্তিষ্কের নিউরনগুলোতে ঝেউ খেলে একটা কথায়, না, তাকে এখনই যেতে হবে। লম্বা লম্বা পা ফেলে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে পাড়ি দিল। অন্যদিকে অরণ্য গুলি লাগা, অন্যদিকে অরণ্য আর জ্ঞান হারানো। জাসমিন বেগমের অবস্থা পাগল প্রায়। উদ্ভ্রান্তের ন্যায় আচরণ শুরু করলেন। কাঁদতে লাগলেন বিলাপ করে। মেয়ের চোখে মুখে পানির ছিটা দিলেন। অনন্যা পিটপিট করে চোখ খুলতেই জাসমিন বেগম হামলে পড়ে তার বুকের উপর হাও মাও করে কাঁদতে লাগলেন। অনুমা, আমার সুখের পরিবারে কার অশুভ নজর লাগলো রে? আমার অরণ্য হসপিটালে, হাতে নাকি গুলি লেগেছে, রক্ত গিয়েছে অনেক। তোর বাবা আর আকাশে আমাকে নিয়ে গেল না। অনন্যা যেন বিমূর্ত হয়ে গেল কিছু মুহূর্তের জন্য। একদিকে হৃদয় ভাঙার যন্ত্রণা, অন্যদিকে ভাইয়ের দুর্ঘটনা। এ কেমন নিয়তির খেলা! কথায় আছে বিপদ আসলে সব দিক দিয়েই আসে। সেটাই যেন সত্যি হলো। কালবৈশাখী ঝড় উঠেছে সবার জীবনে। সব তছনছ হয়ে যাবে। কবে আকাশের কালো মেঘ সরে সূর্য উঠবে কে জানে। আনুমানিক রাত 8টা। নিস্তব্ধ রুমে ভন ভন আওয়াজ করে ফ্যান চলছে। বাতাসের সাদা পর্দাগুলো উঠছে। কাছের জানালা দিয়ে পথচারীদের দেখা যাচ্ছে। সেই সাথে গাড়ির হর্নের আওয়াজ শোনা যাচ্ছে। নাকে ফিনাইলের গন্ধ এসে বাড়ি খাচ্ছে। ভ্যাপসা গরমে গায়ে বিন্দু বিন্দু সেচ জলের অবস্থান টের পাওয়া যাচ্ছে। বিগত আধা ঘন্টা ধরে ছায়া ফ্যাচ ফ্যাচ করে কেঁদে যাচ্ছে। কেবিনের ব্যাডে শুয়ে অরণ্য দুর্বল চোখে তাকিয়ে আছে ছায়ার দিকে। চোখগুলো কেমন যেন হালকা হলুদ হয়ে আছে।
হাতে ব্যান্ডেজ করা, যা গলার সাথে বেঁধে বুকের উপর রাখা হয়েছে। অরণ্য এবার কণ্ঠে নমনীয়তায় নিয়ে ফিচল গলায় বলল, আর কতক্ষণ কাঁদবেন ছায়া করি? হঠাৎ করে আপনি এমন ছিচকাদনে কিভাবে হয়ে গেলেন? আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ছায়া নিষ্প্রাণ কণ্ঠে বলে, আপনি ঠিক আছেন ডাক্তার সাহেব? কেন জীবনে ঝুঁকি নিতে গেলেন বলুন তো? আজ আমার ভুলের শাস্তি আপনি পাচ্ছেন। আমি যদি আপনাকে অডিওটা না পাঠাতাম তাহলে হয়তো এমন কিছুই হতো না। নিজেকে দোষারোপ করা কবে ছাড়বেন বলুন তো? মানুষ দোষ স্বীকার করতে চায় না, আর আপনি নিজে যা করেননি সেই দোষের বোঝা স্বেচ্ছায় কাঁধে চাপিয়ে চলছেন কেন? আপনার কি একটু শান্তিতে বাঁচতে ইচ্ছে করে না? প্রিয় মানুষের সাথে কোনো এক অপরাহ্নে তার কাঁধে মাথা রেখে পশ্চিমে অস্ত যাওয়া সূর্য দেখতে ইচ্ছে করে না? এক বৃষ্টি ভেজা রাতে ল্যাম্প পোস্টের আলোয় বৃষ্টি বিলাস করতে ইচ্ছে করে না? ভালোবাসার মানুষের হাত ধরে কাশফুলের শুভ্রতায় হারাতে ইচ্ছে করে না? ছায়া বিবশ চাহনি নিক্ষেপ করে। তার ঠোঁট ভেঙে কান্না আসছে, হৃদ গভীরে তোলপাড় শুরু হয়েছে। সেও তো চায় কারো হাত ধরে কোনো এক রাতে সোডিয়াম লাইটের আলোয় নিজেকে হারাতে, কারো হাত ধরে কদম প্রত্যাহারে নিজেকে বিলিয়ে দিতে, কাশফুলের মায়াতে জড়াতে, এক কুড়ি ঘরে দুজন মিলে লাল নীল সংসার পাততে। কিন্তু এসবকে আসলে হওয়ার বিধাতা তারা অদৃষ্টে আদৌ রেখেছেন এসব জীবন্ত প্রায় মৃত মানবেশে। ছায়া উত্তর দেয় না অরণ্যকে। ঠোঁট চেপে কান্না আটকে ফুলা ফুলা চোখ আর ফ্যাকাশে চেহারা নিয়ে অরণ্যের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে, অমায়িক ভাবে জিজ্ঞেস করে, খেয়েছেন ডাক্তার সাহেব? আমি উত্তর পাইনি ছায়া করি। ছায়া আলতো হাসে। সব প্রশ্নের কি উত্তর আছে ডাক্তার সাহেব? ছায়া একটা নার্সকে ডাকে মৃদু কণ্ঠে। ঠিক তখনই অল্প বয়সী এক রমণী হাতে খাবার নিয়ে রুমে ঢুকে মৃদু ছন্দে, খাবারটা এই টেবিলে রাখুন। ওকে ম্যাম। আমাকে ম্যাম বলবেন না, ছায়া বলবেন। এর পরিবর্তে নার্স ছায়াকে একটি আন্তরিক হাসি উপহার দেয়। আমার খেতে ইচ্ছে করছে না ছায়া করি। ছায়া চোখ ছোট ছোট করে আদুরে বিড়ালের ন্যায় তাকায়। আমি খাইয়ে দিই? অরণ্য কিছুক্ষণ ফ্যাল করে তাকে অবিশ্বাস্য ভঙ্গিতে নড়ে চড়ে উঠল। তার মনে হচ্ছে ওষুধের সাইড ইফেক্টের জন্য সে ভুলভাল শুনছে, কানটা পেতে রাখে পুনরায় শোনার জন্য। কি হলো, আমার হাতে খাবেন না ডাক্তার সাহেব? অরণ্য এবার তার পলক কুটি কয়েকবার ঝাপটালো আর তৎক্ষণাৎ মুখে হাসি ফুটে হাস্যচোখ মাথা নাড়ালো। ছায়া আদরে হাতে একটা একটা করে লুকমা করে খাইয়ে দিল। অরণ্য যেন কোনো অন্য এক দুনিয়ায় পদার্পণ করেছে। সব স্বপ্ন স্বপ্ন লাগছে। এই একটা মেয়ের জন্য সে কত পথ পাড়ি দিল, আজ সেই প্রেয়সী তার সামনে তাকে খাইয়ে দিচ্ছে। অরণ্যের হৃদয় জোরে বয়ে যায় প্রশান্তির হাওয়া। আজ সে খুশি, খুব খুশি। ছায়ার ওই স্থির চোখ জোড়ায় নিজেকে মত্ত রাখে অরণ্য। অরণ্যের গুলি লাগার কথা শুনে অহনা ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। হসপিটালে দেখতে আসার জন্য মনটা আকুপাকু করছিল। তাই সে দেরি না করে রজনীগন্ধা ফুল কিনে হসপিটালে আসে। ভালোবাসা মানুষকে কতটা পাল্টে দেয়। এই যে আজ সে নিজেকে কতটা পরিবর্তন করেছে, তার মনের কথা আজ বলে দিবে। না বলে আফসোস করার চেয়ে বলে দেওয়াই ভালো। অহনা আজ হলুদ পরে সাদা শাড়ি পরেছে। কালার করা চুলগুলো আজ খোপা করে রেখেছে। সেসব মডার্ন ড্রেস আর তার ভালো লাগে না। তার মনে ভালোবাসার ছোঁয়া লেগেছে। যেই না কেবিনের সামনে এসে দাঁড়ালো, ঠিক তখনই একটা নার্স তাকে আটকে ফেলে। কণ্ঠে নমনীয়তা এনে অহনার কারণ জানতে চাইলে নার্সটি জানায়, ম্যাম, ভিতরে ঢোকা নিষেধ স্যারের। কেন? ম্যাডাম এসেছে তাই। ম্যাডাম? অহনা ভাবলো অরণ্যের মা হবে হয়তো, তাই পর্দা ঠেলে একটু উকি দিতে ছায়াকে দেখে অহনার শরীরের লোম খাড়া হয়ে যায়। অজানা আশঙ্কায় মুখ থেকে বেরিয়ে আসে, হ্যাঁ ছায়া, স্যারকে খাইয়ে দিচ্ছে। অহনার চোখে টলমল করে অশ্রুরা। অবশেষে শ্রাবণের ধারা বয়সেই টানা টানা অক্ষি জুড়ে বুক থেকে বেরিয়ে আসে হাহাকার। তবে কি খুব দেরি হয়ে গেল? অহনা আর ভেতরে ঢুকে না। ধীর পায়ে হেঁটে একটা বেঞ্চিতে গিয়ে বসে। ভেতরটা কেমন যেন ঝাঁঝরা হয়ে যাচ্ছে। হাতের রজনীগন্ধা ফুলগুলো নাকের কাছে এনে ঘ্রাণ নেয়। আজ এই ফুলের গন্ধটাও যেন বিষাক্ত লাগছে। কি করে সে বাঁচবে বাকিটা জীবন? সে তো বেশ ছিল, বন্ধুদের সাথে মাস্তি, টাকা উড়ানো, পার্টি, পড়াশোনা। ভেবেছিল কোনো ফরেনারকে বিয়ে করে ইংল্যান্ডে সেটেল হয়ে যাবে। কিন্তু অরণ্য আসার পর যেন সব পাল্টে গেল। প্রথম যখন মেডিকেলে ভর্তি হয়েছিল তখন থেকে একটু একটু ভালো লাগাচ্ছিল। এরপর যখন হঠাৎ করে অরণ্য গায়েব হয়ে যায়, এরপর আর মনে পড়েনি তাকে। কিন্তু এইবার তার নতুন রূপে আগমন যেন
তাকেও ডুবে দেয় এক অনন্ত মায়ায়। পেট ভরেছে? এখন ওষুধগুলো খেয়ে নিন কেমন? আমি আজ যাই, কাল আবার আসবো। ছায়া উঠে গিয়ে হাত ধুয়ে পুনরায় এসে ওনায় হাত মুছতে মুছতে বলে। অরণ্য একটু ওঠার চেষ্টা করে, কিন্তু পারে না। বাম হাতটা যেমন একদম নিস্তেজ হয়ে আছে, একদমই শক্তি নেই। ছায়া এগিয়ে গিয়ে ধরে অরণ্যকে, হালান দিয়ে পিঠের পেছনে বালিশ দিয়ে বসিয়ে দেয়। এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, একা যেতে পারবেন না। আকাশ আপনাকে দিয়ে আসবে। আকাশ? আমার ভাই। আমার বালিশের পাশে আমার মোবাইলটা দিন তো। ছায়া বালিশ সাঁতরে মোবাইলটা পেল, তারপর এগিয়ে দেয় অরণ্যের দিকে। অরণ্য ফোনটা এক হাতে নিয়ে আকাশকে ফোন দিয়ে বলে ছায়াকে দিয়ে আসতে। আকাশ রুমে প্রবেশ করতে ছায়া বিস্মিত হয়। এই আকাশকেই তো ছায়া চেনে। আকাশ মুচকি হাসে। ছায়াকে সে চিনে, ভাইয়ের ফোনে দেখেছিল একবার, আর সেই জন্য রাস্তায় চেহারাটা চেনা চেনা লাগছিল। আকাশ ঠোঁটে হাসি বজায় রেখে নম্রভাবে ছায়াকে উদ্দেশ্য করে বলল, ভাবি আসুন আমার সাথে। ছায়া যেন যার পরনায় অবাক হলো আবারও। ভাবি? ছায়া পেছনে ফিরে একবার অরণ্যকে দেখে নিল। অরণ্য ঠোঁট চেপে হাসছে। ছায়া আর কিছু না বলে আকাশের সাথে পা বাড়ায়। ছায়া গাড়ির কাছে যেতেই আকাশ ঝরঝরে গলায় বলে, ভাবি আপনার সাথে কিন্তু আমার দুটো সম্পর্ক আছে। ছায়া এবার জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলে আকাশ বলে যে, আপনি আমার ভাবিও আবার শালিকাও। ছায়ার চক্ষু চরক গাছ, মুখটা হা হয়ে গেল। অচরে ভ্রু কুঞ্চিত করলো। শাকিলা? ইয়াস, সেই কথা নীলাকেই না হয় জিজ্ঞেস করবেন। এবার ছায়া অদ্ভুত ভঙ্গিতে ভ্রু বাঁকালো, নাক মুখ কুচকে অসহনীয় অথচ বিস্ফোরিত গলায় বলল, কি? আকাশ এক গাল হাসে লাজক ভঙ্গিতে মাথা চুলকালো। ছায়া যেন বিশ্বাসই করতে পারছে না নীলা তাকে না জানিয়ে কারোর সাথে সম্পর্কে জড়াবে। অন্ধকার নিস্তব্ধ রাত, আকাশে তারকা রাজ্যের মেলা নেই। মেঘে থাকা আকাশ শু করে বাতাস বইছে। প্রাণ সেই নদীর তীরে এসে বসেছে হাত পা ছেড়ে দিয়ে। সুবিশাল সবুজ মাঠ, নদীর তীর যেন গাছ গাছালিতে ভরা। এই আধারে এক একটা গাছকে মনে হচ্ছে রূপকথার দৈত্য। দৈত্যগুলো যেন প্রাণের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মূর্তির ন্যায়। বাতাসের ঝাপটায় যখন গাছের পাতাগুলো নড়ে ওঠে, তখন মনে হয় যেন সেই দৈত্যদের মাথায় চুলগুলো উঠছে। প্রাণ আজ ধ্বংসাবশেষ নিয়ে সে পারে। মোবাইলের লাইট জ্বালিয়ে অনন্যার সেই ফুলটা খুঁজে বের করে, হাতে নিয়ে শুষ্ক ঠোঁটে একটা দুঃখ মিশ্রিত হাসি দেয়। আজ অব্দি যে আশাটা মনে বাঁচিয়ে রেখেছিল, সেই আশাটা নিজের হাতে আজ গলা টিপে মেরে দিয়েছে। তার এই নিঃসঙ্গ জীবনে কিভাবে কাউকে জড়াবে? তার বাবা মা আজ বেঁচে থাকলে হয়তো তার জীবনটা অন্যরকম হতো। আজ সেই ছোট্ট অনুকে নিয়ে একটা ছোট্ট সংসার বাঁধতে পারত। বুক চিরে বেরিয়ে আসে হতাশারা। হাতে একটা পাথর নিয়ে আদরে নদীর পানিতে ঢেল ছুড়ে টং করে একটা শব্দ হয়। পানিগুলো গোল করে তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় কেউ তার কাঁধে হাত রাখে। প্রাণ পিছু ফিরে না, নির্নিমেষ তাকিয়ে রয় নদীর পানির পানি। কানে আসে এক পুরুষালী কণ্ঠ, খুব ভালোবাসিস, তবে ফিরিয়ে দিলি কেন? স্থির হয়ে বসে থাকে প্রাণ। কিছুক্ষণ পর নিস্তেজ গলায় বলে, তার সাথে কি আমার যায়? অভিক খাল বলে উঠল যেন। প্রাণের দুই হাতের কোনোই চেপে তপ্ত গলায় বলল, কিসের কম তোর? সব আছে তোর। এমন একটা ভদ্র পরিচিত সুদর্শন ছেলে কয়টা আছে তোর মতো? মেয়ের বাবারা মেয়ে দিতে এক পায়ে খাড়া। প্রাণ নিজের অশ্রু মিশ্রিত চোখ লুকায় অভিকের থেকে। অনু এখন অনেক ছোট, 17 বয়স মাত্র। এখন হচ্ছে আবেগের বয়স। চোখে কত কিছু ভালো লাগবে, কিন্তু একটা সময় গিয়ে বুঝতে পারবে এসব তার বোকামি। তখন আমার 28 বছর বয়স, তার সাথে আমার প্রায় 11 বছরের ডিফারেন্স। অনুর পরিবার নিশ্চয়ই এটা মানবে না। তারা আমাকে অনেক স্নেহ করে, নিজের ছেলের মতো। আমি এই ভালোবাসাটা হারাতে চাই না, ওদের বিশ্বাস ভাঙতে চাই না। আর অরণ্য, সে যদি জানতে পারে তার বন্ধু হয়ে তার বোনকে ভালোবাসি, সে আমাকে কি ঘৃণা করবে না? আমাকে যে ঘৃণার চোখে দেখবে, আমি এটা মানতে পারবো না। আমি ভালোবাসার আগে বন্ধুত্বকে প্রাধান্য দিব। ভালোবাসা ছাড়া বাঁচতে পারবো, কিন্তু বন্ধুত্ব ছাড়া বাঁচতে পারবো না। অরণ্য আমার একলা একা নিঃসঙ্গ জীবনের এক চিলতে আলো হয়ে এসেছিল। আমার বাবা মা নেই, সেই ছোটবেলায় মারা গিয়েছে। অরণ্যের বাবা মা আমাকে মা বাবা ভালোবাসা দিয়েছে। ছোটবেলায় মায়ের একটা ডাকের জন্য যখন তড়পাতাম, তখন অরণ্যের মা আমাকে বাবা বলে ডাক দিত, মাথায় হাত বুলিয়ে দিত, খাইয়ে দিত। আমি কিভাবে বলে যাই সব? অনুর পরিবারের মা বাবা ভাইদের সাথে বড় হয়েছে। এত মানুষের ভিড়ে একাকিত্ব কি সেটা সে জানেই না। সে কি আমার সাথে একা সুখী হতে পারবে? পারবে না। অনু হয়তো কিছু বছর পর আমাকে ভুলে যাবে।
অভিকা আজ নির্বিকার। এই হাসি খুশি ছেলেটার বুকে জমানো এত দুঃখ যেন আজ প্রথম টের পেল। প্রাণ আবারও বলে, জানিস, আমার বাবা মাকে খুব মনে পড়ে। তারা থাকলে আজ অনু আমার হতো। আজ অরণ্যের মা যখন অরণ্যের গুলি লাগার কথা শুনে দৌড়ে হসপিটালে এলো, বুকে জড়িয়ে ধরে উন্মাদের ন্যায় কাঁদলো, চোখে মুখে স্নেহের পরশে ভরিয়ে দিল। আঙ্কেল অরণ্যের মাথায় হাত বুলিয়ে নিজের শক্তের কাঠামো ভেদ করে কাঁদলো। আমার তখন নিজের বাবা মায়ের কথা মনে পড়ছিল খুব। তারা থাকলে আজ আমাকে এইভাবে জড়িয়ে ধরে আদর দিয়ে ভরাতো। ব্যথার আমাকে ছুতোই কই। প্রাণ হাসে দুঃখ মিশ্রিত হাসি। তার চোখের কোণে জল চিকচিক করছে, বাতাসের দাপটে চুলগুলো উঠছে। আজ বৃষ্টি আসবে যে। একাকী রাত। ছায়া বারান্দায় সে নিকষ কালো আকাশের দিকে নীরব নরম দৃষ্টিতে তাকিয়ে আছে। বাতাসের দাপট বাড়ছে, ছায়ার উড়না চুল সে বাতাসে দোদুল্যমান। বাতাসের সাথে ধুলোবালি উঠছে। হঠাৎই কিছু একটা ছায়ার চোখে চলে যায়। ছায়া নিজের মুখটা বিকৃত করে ফেলে। আর থেকে বিরক্তিকর আর কিছু হতে পারে না। আজ যেন নীলার কাজটা ধুলোবালি করে দিল। নীলা থাকলে নিশ্চয় এখন তার আশেপাশে ঘুরঘুর করত। সে কিভাবে উদাস হয়ে দাঁড়িয়ে থাকতে পারত? না, পারত না। উদ্ভট সব কথা বলে তাকে হাসিয়ে মারত। ছায়া বেসিনের কাছে গিয়ে চোখে মুখে শীতল পানির ঝাপটা দেয়। চোখ থেকে ময়লা বের হতে যেন ছায়া স্বস্তি পায়। এতক্ষণ চোখের ভেতর খচখচ করছিল। ছায়া এখন শান্তি। ছায়া তোয়ালে দিয়ে মুখটা ভালো করে মুছে নেয়। তখনই দরজায় কেউ নক করে। ছায়া দেয়াল ঘড়ির দিকে তাকে সময়টা পরখ করে। 11টা বাজে। এ সময় কে আসবে এত রাতে? ছায়া দরজা খুলে না। তখনই কানে ভেসে আসে এক মেয়েলি কণ্ঠস্বর। এই ছায়ু, দরজা খোল। ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত ব্যথা হয়ে গেল রে। ছায়া চমকায়, গুটি কয়েকবার পলক ঝাপটায়। তার কাছে আশ্চর্য লাগছে। সে হসপিটালে পৌঁছে নীলাকে ফোন দিয়ে জানিয়েছিল সে এসেছে ঢাকা। তখন প্রায় সন্ধ্যা। এই মেয়ে ব্যাগপত্র গুছিয়ে না জানিয়ে চলেও এসেছে। ভাবা যায়? বাইরে তো মনে হয় ঝড় আসবে। ঝড়ো বাতাস চালিয়েছে। এই মেয়েটার কি দরকার ছিল এমন একটা বৈরী আবহাওয়াতে বের হবার? সে একা থাকতে পারত। একটা রাতেরই তো ব্যাপার। ছায়া কপাল চাপড়ায়। নীলা বেল বাজিয়ে যাচ্ছে। ছায়া দ্রুত পায়ে গিয়ে দরজাটা খুলে দেয়। গিয়ে দেখে নীলা আর নীলার বাবা জয়নাল সাহেব দাঁড়িয়ে আছেন। ছায়াকে দেখে মধ্যবয়সী সাদা পাঞ্জাবি পরিহিত জয়নাল সাহেব বিগলিত হাসেন। মেয়েকে তিনি বড্ড আদর করেন। মেয়ের বান্ধবী ছায়া আর মেঘাকেও নিজের মেয়ের মতো স্নেহ করেন। ছায়া আসার খবর শুনে এই রাত করে মেয়ে আসার জন্য বায়না ধরে। মেয়েকে তো রাতে একা ছাড়তে পারেন না, তাই তিনি নিয়ে এসেছেন। নীলা হবার পর আর কোনো সন্তানের মুখ তিনি দেখেননি, তাই এই মেয়ে বলতেই তার প্রাণ। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভেতরে আসুন। জয়নাল সাহেব মুখে হাসি ফুটে ছায়ার মাথায় হাত বুলিয়ে বলে, ওয়ালাইকুম সালাম মা। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি ভালো আছি আমি। দেখো তো মা, মেয়ের কাণ্ড। এই রাত বিরাতে একা একা রওনা দিচ্ছিল। মেয়েটার সাহস বড্ড বেড়ে গিয়েছে। কিছু একটা হয়ে গেলে, আজকাল রাস্তাঘাটের যে অবস্থা, যে কোনো দুর্ঘটনা ঘটে গেলে। নীলা এবার ঠোঁট উল্টায়, মুখ ফুলে চোখগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করে সরু কণ্ঠে বলে, আমার নামে এত বদনাম করা হচ্ছে, থাকবোই না আমি, এখনই চলে যাব। ছায়া এবার হেসে দেয়। কোথায় যাবি? শ্বশুর বাড়ি? এবার ছায়া আর জয়নাল সাহেব হেসে দেয় ফিক করে। দেখুন, মেয়ে একা একা কাউকে না জানিয়ে এত দূর চলে গেল, আপনি কিছু বলেন না কেন? মীরা বেগম খল বলে ওঠে। রেজাউল সাহেব চেয়ারে বসে কিছু ভেবে চলেছে। আপাতত স্ত্রীর কথা তার কাছে অযৌক্তিক লাগছে না। মায়েরা চিন্তা করবে না, মেয়ের তো কে করবে? কিন্তু রেজাউল সাহেব মেয়ের উপর বিশ্বাস থাকলেও মন থেকে ভয়টা সরাতেই পারছেন না। মীরা বেগম পুনরায় কোকি উঠলেন। আপনি চুপ করে আছেন কেন? মেয়েটার উপর একটার পর একটা বিপদ আসছে। মেয়েটাকে নিয়ে আমার বড্ড চিন্তা হয়। কিছু হয়ে গেল, মেয়েটা বড় হয়েছে। এইবার তো বিয়ের কথা ভাবা উচিত। আমরা আর কয়দিনই বেঁচে থাকবো। মরার আগে মেয়েটাকে সুখী দেখতে চাই। আমি মৃত্যুর আগে মেয়েটাকে সংসারী দেখে যেতে চাই, যাতে নিশ্চিন্তে মরতে পারি। রেজাউল সাহেব এবার মুখ খুললেন। মীরা, কি বলছো? এভাবে উত্তেজিত হলে শরীর খারাপ করবে। মেয়ের বুঝগান হয়েছে। মেয়ে যদি বিয়ে করতে চায় তো করবে। মেয়েটাকে জোর করা উচিত হবে না। এইবার মীরা বেগমের চোখে অশ্রুরা এসে হানা দিল। মেয়ের চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। সেটা কি কেউ বুঝবে? বুঝবে না।
তার মুখের কয়েকটা শক্ত কথা শুনে মুখ ঘুরে বসে থাকে সবাই। অভিমান করে দূরে ঠেলে দেয়। স্ত্রীর চোখে পানি দেখে রেজাউল সাহেব ঘাবড়ে গেলেন, তড়িঘড়ি করে ছুটে এলেন। এ কি মীরা, কাঁদছো কেন? মেয়ের চিন্তা আমারও হয়, কিন্তু তাই বলে এইভাবে কাঁদবে? দেখে নিও ছায়ার কিচ্ছু হবে না, আমাদের দোয়া সাথে আছে। মীরা বেগম নরম অথচ বিধুর চাহনি নিক্ষেপ করলেন স্বামীর দিকে। মায়ের মন কি কেউ বুঝে? আপনি বুঝতে পারছেন না? আহানের পর রবিন আমাদের মেয়ের ক্ষতি করতে চেয়েছে। আমার ভালো লাগছে না এই বিপদ আবারও আসলে। এই দুনিয়া বড্ড পাষাণ, মানুষ যেন নিজের মনুষ্যত্ব হারিয়ে বর্বর হয়ে যাচ্ছে দিন দিন। আমরা তো মেয়ের সাথে থাকি না, এই পরিস্থিতিতে কেউ আমার মেয়ের পাশে থাকুক, ঢাল হয়ে পাশে দাঁড়াক সবসময় আমাদের অনুপস্থিতিতে, সেটা আপনি চান না? আপনি একটু ভেবে দেখুন। আপনি দয়া করে ছায়াকে রাজি করান বিয়ের জন্য, আমার কসম। মীরা বেগম স্বামীর হাত টেনে মাথায় ধরলেন। রেজাউল সাহেব নিজেও ভাবলেন মীরা ভুল কিছু বলছে না, তারও বয়স হয়ে গিয়েছে। হায়নাদের কাছে মেয়েকে একা ছেড়ে দিতে পারেন না। রেজাউল সাহেব সম্মতি জানায়। ছায়ার জন্য অনেক ভালো একটা সম্বন্ধ এসেছে, আপনি ছেলেটার সম্পর্কে খোঁজ লাগান। আপনি চাইলে মেয়ের বিয়ে আমি এই বাড়িতেই দিতে চাই। ছেলে অনেক ভালো আর ফ্যামিলিও মাশাআল্লাহ। রেজাউল সাহেব স্ত্রীর দিকে চাইলেন ভালো করে। তিনি এবার আর না করবেন না। মেয়ের চিন্তায় তার নিজেরও রাতে ঘুম কম হয়। চিন্তা হচ্ছে মেয়ের জন্য। বুকের ব্যথাটা আজকাল বেড়েছে। হাতের নিশ্চয়তা কি কেউ দিতে পারে উপরওয়ালা ছাড়া? অনন্যা ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। বাতাসের দরুন গাছের পাতাগুলো দুলছে, সেই সাথে দুলছে অনন্যার মন। আকাশটা আজ বেশ বিবর্ণ তার মনের মতো। রঙেরা যে বিদায় নিয়েছে তার জীবন থেকে, শত ডাকলেও আর ফিরে আসবে না। যে চলে যেতে চায় তাকে কি কোনো উদ্দেশ্যে আটকে রাখা যায়? যায় না। সেই প্রাণপুরুষ তার জীবনের সমস্ত রং শুষে নিয়েছে। আজ সে ধরনীর বুকে ভগ্ন হৃদয়ের রংহীনা কন্যা। অনন্যা গুমড়ে কেঁদে ওঠে। আশেপাশে যেন আজ আকাশ বাতাসও তার সাথে দুঃখ বিলাসে মেতে উঠেছে। তারকারাজি আজ মেঘের বুকে ঠাঁই নিয়েছে। মেঘেরাও আজ কাঁদবে তার সাথে। এই যে আকাশের বুক ছেড়ে গর্জন কানে এসে লাগছে। কান্নার পূর্ব মুহূর্ত। বৃষ্টির গড়ে গড়ে ফুটা তার গায়ে এসে পড়ল। এ তো আকাশের অশ্রু। অনন্যার চোখেও যেন আজ বাঁধ ভাঙ্গে। ইস, ভালোবাসা কি কষ্টের! এই যাতনা যে আর প্রাণে সয়। কেউ কেউ দুঃখ বিলাসে মেতে উঠেছে এই বৃষ্টির রাতে, আবার কেউ প্রিয়জনের সাথে ঘর বাঁধার স্বপ্নে বুক বাঁধছে। কি বিচিত্র এই দুনিয়া! আকাশ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। তার মুখে বৃষ্টির ছাট এসে বাড়ি খাচ্ছে। আকাশ চেয়ে রয় ওই বাদলের দিকে। তার বুকে তৈরি হয় উন্মাদনা, প্রিয়জনকে নিজের করার উন্মাদনা। নীলা ছায়ার কাঁধে মাথা রেখে বারান্দায় বসে আছে। আজ যেন এত চঞ্চল মেয়েটাও ভারী নিশ্চুপ। বাতাসের ঝাপটার সাথে বৃষ্টির ছাট আসছে, যা হালকা ভিজিয়ে দিচ্ছে শরীর। আকাশের কথাগুলো তাকে ভাবাচ্ছে। ছেলেটার কথাই যেন কি মায়া, যেন তাকে টানে খুব গভীর ভাবে। সে বিচরণ করে এক নামহীন অজানা রাজ্যে। তার কি আগানো উচিত? সে উত্তর পায় না। ছায়াও যেন আজ নিজেকে ভুলে গেল তার অতীত। সে আজ বর্তমানে হারাবে এই বৃষ্টিতে। এই বৃষ্টি তাকে যত দূর এগিয়ে নিয়ে যায় সে যাবে। ঠিক তখনই গগন চিরে বেরিয়ে আসে এক গা হিম করা গর্জন। ছায়া আটকে ওঠে। তবে কি সে প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কিছু চেয়ে ফেলেছে? সেই নদীর তীরে অভিকার প্রাণ বৃষ্টি বিলাস করছে। বাঁকা করে পড়া বৃষ্টি ফোঁটাগুলো তাদের পুরো গা ভিজিয়ে দিচ্ছে। চুল মুখ বেয়ে পানি পড়ছে টলটল করে। আজ তারা নিশ্চুপ। শব্দ ছাড়াও মনের ভাব প্রকাশ করা যায়। তারা যেন চুপ থেকেও কত কথা বলছে। ঠিক তখনই অভিকের কল আসে। মেঘার ফোন। অভিক ফোনটা নিয়ে একটা ছাউনির ভিতর চলে যায়। প্রাণ একা বসে রয়। সে একা না। আজ তার মন খারাপের সঙ্গী এই মন কেমন করা বৃষ্টি। ঘুমের ওষুধ দেওয়া হয়েছে অরণ্যকে। সে ঘুমিয়ে আছে দিন দুনিয়া ভুলে। বাইরে কি হচ্ছে সে জানে না। যদি এই বৃষ্টি তাকে ছুঁতে পারত, তবে তার মনেও আজ তীব্র আকাঙ্ক্ষা জন্মাতো প্রিয়সীকে কাছে পাবার। ঠিক তখন এই শাড়ি পরিহিতা সে রমণী হাতে সে শুকিয়ে যাওয়া ফুলগুলো নিয়ে কেবিনে ঢুকে নীরবে পা ফেলে এগিয়ে এসে একটা তুলে বসে। এস, মেয়েটার চোখে মুখে বিষণ্ণতার ছাপ। আজ যে অহনারও দুঃখ বিলাসের দিন। উদাস হয়ে চেয়ে রইল সেই মায়া মুখটার দিকে। জানালায় বাতাসের সাথে বৃষ্টি আশ্রয় পড়ছে। অহনা গিয়ে এসে জানালার পাশে দাঁড়ায়।
জানালাটা হালকা খুলে দেয়, সাথে সাথে বাতাসের সাথে বৃষ্টির আগমনে তার চোখ মুখ চুল সিক্ত হলো। শুধু ছুঁতে পারল না তার মন। এই মন যে একজন ছুঁয়ে ফেলেছে, আর কিছু কি সেই মন ছোঁয়ার যোগ্যতা রাখে? না, রাখে না। বাতাসের দরুন ভিজলো তার হাতের সে নির্জীব ফুলগুলো। বৃষ্টির ছোঁয়ায় তো ফুলেরও সজীব হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। সে ফুলেরও হয়তো কোনো অজানা ব্যথা আছে, কে জানে। মানুষের মনের খবর কয়জনই বা রাখে? ফুলের মনের খবর রাখার সময় কই? বাইরে প্রভাতের আলো ফুটতে শুরু করেছে। জানালার কাজ গলে আলো এসে ঠেকতে পড়ছে চোখে মুখে। মোবাইলের বিপ আওয়াজে ঘুম ভেঙে যায় ছাড়। চোখের উপর আঙ্গুল দিয়ে মুখ থাকে। পিটপিট করে চোখ খুলে মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখে রিয়ার নাম্বার ভাসছে। ছায়া চট করে উঠে বসে, রিসিভ করে কানে ধরে। ঠিক তখনই কানে ভেসে উঠে হতচকিত কণ্ঠস্বর। হ্যালো ছায়া, কাউকে না জানিয়ে চলে এলি কেন? কাল আমি তোদের বাড়ি গিয়েছিলাম জরুরি দরকারে। ছায়া কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করে অস্থির চিত্তে। জরুরি দরকার? হ্যাঁ, দাবায়ের কেসটা রিপনি হয়েছে। বাবা আর মা খুবই ভেঙে পড়েছে। ছায়া জানিস, বাবাকে কখনো কাঁদতে দেখিনি। কাল মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছে। দাবাই ছিল বাবার আদর্শ। সে দাবাই যখন জাত কুল ত্যাগ করলো, তখন বাবা মনে খুব আঘাত পেয়েছিল, তাই রাগের মাথায় দাবাইকে মেরেছিল। দাবাই মারা যাওয়ার দিনও বাবা কারোর সাথে কথা বলেনি। পাথরের নিয়ে নিজেকে শক্ত রাখার মিথ্যে চেষ্টা করেছিল, কিন্তু কাল যেন সব ভেঙে গুরু গুরু হয়ে গেল। ছায়া নিস্তব্ধ হয়ে বসে রয়, নিস্তেজ ভাবে বলে, আঙ্কেল আন্টির ভরসা এখন শুধুমাত্র তুই, খেয়াল রাখিস ওদের। রিয়া ফুপে ওঠে। ছায়া, কেস কোর্টে তোলা হবে 3 দিন পর, তদন্ত চলছে। বৃষ্টির পর রোদ উঠেছে, এই যেন বহু আকাঙ্ক্ষিত রৌদ্র। বাইরে এক অদ্ভুত ধরনের স্নিগ্ধতা। ভিজে গাছের পাতার পানিতে রোদ পড়ে যেন ঝলঝল করছে। আবার মাটির পানিগুলো তে সূর্যের প্রতিচ্ছবি প্রতিফলিত হচ্ছে। জানালার কার্নিশ ঘেঁষে তির্যক সে আলোক রোশনি ছায়ার চোখে এসে লাগছে। ছায়া চোখ বন্ধ করে ফেলে। কিয়ৎক্ষণ পর চোখ আবার খোলে। সে চোখ যেন কুয়োর অতল জলের মতো শান্ত, স্থির, নেই কোনো শীঘ্রতা। ছায়ার মনে বয় প্রশান্তির পবন। অরূপদার ন্যায্য বিচার পেতে চলেছে যে। ছায়া ফোনটা কেটে দেয়। তার এখন কিছু বলতে ইচ্ছে করছে না। সে যেন সমুদ্রের অতল গহীনে ডুব দিল, যেখানে কোনো মানুষ নেই, নেই কোনো কোলাহল, আছে শুধু নিস্তব্ধতা, নির্জনতা, প্রশান্তি। ছায়া হাত মুখ ধুতে যায়। একবার হসপিটালে যেতে হবে। একটু চিকেন স্যুপ করে নিলে কেমন হয়? কিন্তু বাইরের খাবার অ্যালাউড না আপাতত। লোকটা তার জন্য হসপিটালে পড়ে আছে, তারও তো কিছু দায়বদ্ধতা আছে। তার মন তাকে যেন পাল্টা প্রশ্ন পাঠায়, শুধুই কি দায়বদ্ধতা, নাকি আর কিছু আছে? ছায়া আর কিছু ভাবতে চায় না। সব যত তাড়াতাড়ি মিটে যাবে তত তাড়াতাড়ি সে দায়মুক্ত। রেডি হয়ে যেতে দেখে নীলা চোখ কচলাতে কচলাতে তার সামনে এসে দাঁড়িয়েছে। ছায়া হাতে হাত ঘড়িটা পড়তে পড়তে বলে, এতক্ষণে ঘুম ভাঙলো, আমি একটু হসপিটালে যাচ্ছি। নীলা যেন ভুল কিছু শুনেছে। তরণিত ব্যাগে সে ছায়ার হাত ধরে বলে, ক্লাস তো নেই, ছুটি চলছে আমাদের, তবে অরণ্য স্যারকে দেখতে যাচ্ছি। নীলা যেন এবার আকাশ সম বিস্মিত হলো, তবে বিস্ময় কাটিয়ে সাথে সাথে বাথরুমে দৌড় দিল। যেতে যেতে চিল্লিয়ে বলল, এই ছায়ু, আমাকেও নিয়ে যাও প্লিজ, আমিও স্যারকে দেখতে যাব। গিভ মি 15 মিনিটস প্লিজ। ছায়া জোরে নিঃশ্বাস ফেলে। হ্যাঁ। কেমন আছেন ছায়া করি? দুর্বল অরণ্যের কণ্ঠস্বর, ঢুলো ঢুলো চোখ, যেন এখনো ঘুমের র্যাশ কাটেনি। বেশি পাওয়ারের ঘুমের ওষুধ খাওয়ার রিয়েকশন এটা, কিন্তু ছায়াকে সামনে দেখেই যেন তার 2 চোখ জড়িয়ে যায়। আমি ভালো আছি, কিন্তু আপনাকে দেখে বেশ অসুস্থ লাগছে। চোখ মুখ হলুদ হয়ে আছে কেন? অরণ্য অপ্রসন্ন হাসে। ক্ষণকাল তাকে থাকলো নির্নিমেষ। একটু দুর্বলতার জন্য আর ওষুধের সাইড ইফেক্ট দেখলেন ছায়া করি? ওষুধেরও সাইড ইফেক্ট আছে, শুধু আমার ভালোবাসাই আপনার মনে আজও ইফেক্ট ফেলতে পারিনি। এখানে এসেছেন তা শুধুই দায়বদ্ধতা, তাই না? ছায়া নিজের চোখ লুকায় অরণ্যের থেকে। কি বলবে সে? তার উত্তর কি আদৌ জানা আছে? অরণ্য স্মিত হাসলো। ভেতরের আবদ্ধ অনুভূতিগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। ছায়া নিস্তব্ধতা যেন অরণ্যের বক্ষ পিঞ্জরায় সজোরে আঘাত করছে। আপনার এই চুপ থাকার অভ্যাস কবে যাবে বলেন তো? কিছু বললেই মুখে তালা দিয়ে বসে থাকেন। সেই তালা খোলার চাবি কিন্তু
জানি আমি, কিন্তু সেইটা প্রয়োগ করছি না আপাতত। কিন্তু প্রয়োগ যে করব না সেটাও কিন্তু না। আমি আবার এত সাধু সন্ন্যাসী নই। এখন একটু একটু সহ্য করে নিচ্ছি, কিন্তু বিয়ের পর প্রতিদিন প্রয়োগ করব। ছায়া অদ্ভুতভাবে চাই, দেখে মনে হচ্ছে গা জ্বরে পড়ে যাচ্ছে, চোখ মুখ কেমন হয়ে আছে খোলাটে লাল। এত অসুস্থতার মধ্যে মুখ দিয়ে কথার খই ফুটছে। সেটা কি? অরণ্যের চোখ দুটো চকচক করে উঠে। একটা হালকা আকাশ দিয়ে গলা সাফ করে গলার স্বর নিচু করে ছায়ার একটু কাছে এসে বলে, ঠোঁট কামড়ানো চুমু। ছায়ার শরীর শিউরে ওঠে, চোখ বড় বড় করে তাকায় অরণ্যের পানে, নিচের ঠোঁটটা কামড়ে ধরে। অরণ্য মিটিমিটি করে হাসছে। ছায়া ফুসলে ওঠে, হন হন করে বেরিয়ে যায়। তখনই অরণ্য স্বর কিছুটা উঁচু করে বলে, আপনি এত হট হয়ে যাচ্ছেন কেন? আমার কিন্তু স্পাইসি ফ্লেভার আরো বেশি পছন্দ। ছায়া থামে কিছু মুহূর্তের জন্য, তার শরীর জ্বলছে রাগে। পেছনে ফিরে অরণ্যকে শাসাতে ভুলে না। নীলা, তুমি তো তোমার বান্ধবীর ভাসুর বা দেবরের বউ হবে, রাইট? নীলা চোখে মুখে উৎফুল্লতা ফুটিয়ে তুলে হাস্যচক মাথা নাড়ায় 3 বার করে উপর নিচ। আকাশ সশব্দে হেসে ফেলে নীলার কাণ্ড দেখে। আকাশ এবার শার্টের কলার ঠিক করতে করতে ভাব নিয়ে বলে, আমি ভাবির একমাত্র দেবর। নীলা কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে তীক্ষ্ণভাবে চায় আকাশের দিকে, বোঝার চেষ্টা করে আকাশের কথা। কৌতূহল চেপে রাখতে না পেরে বলে ওঠে, ভাবির দেবর। আকাশ ভ্রু দুটো উঁচু করে ঠোঁটটাকে বাঁকিয়ে মাথার চুলে হাত গলিয়ে ভরাট গলায় বলে, ছায়া, ভাবির একমাত্র দেবর আমি। আর অরণ্য চৌধুরীর একমাত্র ভাই আকাশ চৌধুরী। আমাকে ভাইয়ার কেবিনের বাইরে দেখেও বুঝতে পারলে না? নীলা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। সব মাথার উপর দিয়ে গেল। হৃৎপিণ্ডের ধুকপুক আওয়াজ কানে এসে বাড়ি খেলো। নয়, হ্যাঁ। নীলার অধরে যেন হাসি ফুটে ওঠে, বহু আকাঙ্ক্ষিত সেই হাসি। তার স্বপ্ন বুঝি সত্যি হয়ে যাচ্ছে, ভাবা যায়। ছায়া কেবিনের বাইরে গিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে। একজনের বেশি ভিজিট করতে দেয় না, তাই ছায়া আগে গিয়েছিল। নীলা আকাশের সাথে দাঁড়িয়ে কথা বলছে আর মাঝে মাঝে মুচকি মুচকি হাসছে। ছায়া কপাল কুচকায়। এই মেয়েকে তবে প্রেম করছে? কিছুদিন আগে না সাপে নিউলের সম্পর্ক ছিল। মেঘার এই নীলা এক জলের মাছ। হা! ছায়া এগিয়ে গিয়ে নীলার সামনে দাঁড়ায়। নীলা যেন একটু হক চকিয়ে যায়। ছায়া একটা ভ্রু উঁচু করলেই নীলা একটা ক্যাবলা মার্কা হাসি দেয় আর ওড়নায় আঙুল পেঁচাতে থাকে। আকাশ ছায়াকে দেখেই সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ছায়া যেন আরো বিরক্ত হলো। কপাল কুচকে আকাশকে দ্বিধান্বিত স্বরে জিজ্ঞেস করে, কে ভাবি? আমাকে ভাবি ডাকো কেন তুমি? আকাশ জিভে কামড় দেয়, চোখগুলো গোল গোল করে চোখে মুখে ভয় ফুটে তুলে হিসে বলে, এ কি বলছেন ভাবি? ভাবি যে মা সমতুল্য। ভাবিকে ভাবি না ডাকলে যে পাপ হয়। তোবা তোবা, এই পাপ কি আমি করতে পারি? ছায়ার বিরক্তি তড়িৎ গতিতে তরতরে বাড়ল। মুখ দিয়ে বেরোলো বিরক্তি সূচক শব্দ। 2 ভাই এক। ছায়া আর কথায় বাড়ালো না, কথা বাড়ালেই বাড়বে। নীলা ছায়ার কানের কাছে সে ফিস ফিস করে বলে, মাত্রই তো এলি, এখনই চলে যাচ্ছিস? আমি তো স্যারের সাথে দেখা করিনি, তুই একটু দাঁড়া। ছায়া সম্মতি জানায়। আকাশ আবার ওটেডি স্মাইল দিয়ে ছায়াকে উদ্দেশ্য করে বলে, ভাবি, ভাইয়া বলেছে আপনি নাস্তা করে যেতে। আপনি একটু বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। ছায়া এবার আকাশের দিকে তাকে মুচকি হাসি দিয়ে বলল, আজ না ভাই, আরেকদিন। আকাশ যেন বেশ খুশি হলো। চোখে মুখে আনন্দের রেশ স্পষ্ট। ছায়ার মুখে ভাই ডাক শুনে। ভাই ডাকলেন, আবার মানাও করছেন। ছায়া আকাশের অমায়িক আচরণে মুগ্ধ হল। আজকালকার ছেলেরা বোন ভাবি কিছুই মানে না, সে জায়গায় এই ছেলেটা তাকে কত সম্মান করছে। ছায়া আর রাগলো না। আরেকদিন ভাই, আজ না। একদিন অবশ্যই তোমার সাথে নাস্তা করব, বসে সময় বের করে। ছায়া একগাল হেসে বিদায় নিয়ে যে না শরীর দিকে যাচ্ছিল, তার চোখে পড়ল প্রাণ বসে আছে নিস্তেজ হয়ে। তার চাহনি শূন্য। ছায়া সেদিকে পা বাড়ায়, নিঃশব্দে গিয়ে বেঞ্চে বসে। কিন্তু প্রাণের যেন কোনো হেলদোল নেই, যেন ঝিমিয়ে উঠছে মস্তিষ্ক। মিনমিনে গলায় ডেকে উঠল, প্রাণ ভাইয়া। প্রাণ যেন চকিত হলো ছায়াকে পাশে দেখে। নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করলো, নিজেকে সপ্রতিভ রাখলো। ভেতরে চেপে রাখা কষ্টগুলো গিলে নিয়ে মুলায়ম গলায় বলল,
আরে ছায়া, কি ব্যাপার? তোমাকে আজকাল দেখাই যায় না, কেমন আছো? প্রাণের কণ্ঠস্বর যেন কাঁপছে। ছায়া যেন তার নিজের প্রতিচ্ছবি কারো চোখে দেখতে পেল একাকিত্ব, ব্যর্থতা, ভালোবাসার আকুতি। ছায়া যেন অনেক কিছু বুঝেও কিছু বলল না, প্রাণকে বলার সুযোগ দিল। আমি ভালো আছি। আপনাকে ঠিক লাগছে না ভাইয়া, কি হয়েছে আমাকে বলবেন? প্রাণ নিজের চাহনি এবার মলিন করে ফেলে, কিন্তু মুখ থেকে হাসি সরায় না। এই জন্য তার নিজেকে লুকানোর একমাত্র হাতিয়ার। তেমন কিছু হয়নি। আসলেই হয়নি? আমার বুকের ভিতর একটা কুয়ো আছে জানো। ছায়া অবাক হয়ে প্রশ্ন করে, কুয়ো? প্রাণ মাথা নাড়ায়। হ্যাঁ, কুয়া। ইটস দ্য ওয়েল অফ স্যাডনেস। দুঃখের কুয়া? ছায়া লম্বা একটা চঞ্চল শ্বাস টেনে নেয়। প্রাণ যেন চমৎকার হাসে। ছায়া চেয়ে রয় সেদিকে। হ্যাঁ, দুঃখের কুয়া। এই কুয়া সাধারণ চোখ দিয়ে দেখা যায় না। এই কুয়ো দেখতে হলে দিব্য দৃষ্টির দরকার হয়। এই কুয়োর গভীরতা দিন দিন বাড়ছে। সেই চিন্তাই করছিলাম কিভাবে এর গভীরতা কমানো যায়। ছায়া নিজের এলোমেলো চিন্তাগুলোকে এবার আকার দেওয়ার চেষ্টা করে। হঠাৎ করে যেন ছায়া সপ্রতিভ হয়। প্রাণের বিরস মুখে চায়। ছায়া দৃঢ় হয়ে বসে হাত দিয়ে কপালের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দ্বিধাহীন কণ্ঠে বলে, দিব্য সৃষ্টি থাকতে হয় বুঝি? তবে কি আমারও সেই ক্ষমতা আছে? আমি আপনার সেই দুঃখর কুয়োর পরিমাপ করতে পারছি। এক কাজ করুন, অনেকগুলো বালি আর নুড়ি পাথর দিয়ে সেই কুয়োটা ফটাফট ভরাট করে ফেলুন তো। প্রাণ ছায়ার দিকে বিমূঢ় দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্নবিদ্ধ গলায় বলে, বালি আর নুড়ি পাথর? ছায়া মাথা দুলায়। ইয়েস, বালি আর নুড়ি পাথর ধরে নিন ভালোবাসা আর ভালো রাখা। প্রাণ বিরস মুখে হাসে, ঠোঁট চেপে মাথা ডানে বামে হেলায়, তারপর চট করে উঠে দাঁড়িয়ে যায়। মৃদু কণ্ঠে বলে, সেই একই কথা কিন্তু তোমার ক্ষেত্রে প্রযোজ্য। ছায়া থমকায়, ক্ষীণ শ্বাস ফেলে, অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে রয়। তার নাকে ঘাম এসে জমা হয়। ক্ষীণ রোদের আলোয় যেন জলজল করতে লাগলো তা। প্রাণ এগিয়ে যায় অরণ্যের কেবিনের দিকে। ছায়া সেদিকে চেয়ে রয়। প্রায় 3 দিন পর সকাল 11টা। আদালতে ছায়ার পরিবার, অরূপের পরিবার সবাই উপস্থিত। আদালতের মানুষে গিজ গিজ করছে। সে সাথে ভ্যাপসা গরম, ফ্যানের বাতাসও যেন আগুনের ন্যায় গরম হয়ে আছে। অসহ্যকর অবস্থা। কিন্তু অরূপের বাবা মা বোনের মুখ জুড়ে সুখের ছায়া। শেষ জীবনে এসে ছেলের জন্য ন্যায়ের সাথে লড়াই করতে এসেছে। বাবা মা হয়ে ছেলের মৃত্যু সচক্ষে দেখা কি 4টেখানি কথা? খুব কঠিন। এই জগৎ সংসারে সবচাইতে নিষ্ঠুর বাস্তবতা হচ্ছে বাবা মা হয়ে ছেলের লাশ দেখা। যে ছেলেকে কোলে পিছে করে বড় করেছে, পড়ালেখা করিয়েছে, মানুষের মতো মানুষ করে তুলেছে, সেই ছেলে আজ নেই। ভাবতে কেমন জানি বুকের ভেতর ছ্যাদ করে ওঠে। বুকের ভেতর আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়। শরীর হয়ে যায় অবশ, যেন রক্ত চলাচল বন্ধ করে দেয়। যে বয়সে ছেলেকে বিয়ে করানোর জন্য মেয়ে দেখতে যেত, ধুমধাম করে ছেলের বিয়ে দিত, নাতি নাতনির সাথে খেলতো, সেই বয়সে ছেলেকে কবর দিয়েছে। আর আজ ছেলের খুনের অপরাধের শাস্তি চাইতে এসেছে। আহ, কি নিষ্ঠুর বাস্তবতা! এই বাস্তবতার বেড়াজালে পিষে মরছে প্রতিনিয়ত সন্তান হারানো এই বাবা মা। পুত্র শোকে কাতর। ছায়ার মা মীরা বেগম সব জানতে পেরে যেন মূর্ছা গেল। তার দ্বারা এত বড় বোঝার ভুল হয়ে গেল। মেয়ে তার এত বছর ধরে মৃত্যুর সম যন্ত্রণা ভোগ করে আসছে শুধু তার জন্য। সে নিজে তার মেয়েকে অন্ধকার জীবনে ঠেলে দিয়েছে, ধুকে ধুকে মরতে। মীরা বেগমের বুকটা খা খা করছে। তার মাতৃসত্তা হু হু করে ওঠে। আত্মগ্লানি আর অনুশোচনায় দগ্ধ হতে লাগলো। অতি কষ্টে মরে যেতে ইচ্ছে করলো। দাঁতে দাঁত পিষে সব যন্ত্রণা সহ্য করে নিল। সামনে যে এখনো অনেক কিছু বাকি। ছায়া একবার শান্ত চোখে আশেপাশে চোখ বুলিয়ে নিল। তখনই রিয়া তার হাতের উপর হাত রেখে আশ্বস্ত করে। ছায়া যেন ভরসা পায়। ছায়ার তখনই নজর যায় অরণ্যের দিকে। ছায়া যেন হতচকিত হলো, বেশ বিচলিত হলো অরণ্যকে এই অবস্থায় এখানে দেখে। অরণ্য এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ছায়া অরণ্যকে দেখে অসুস্থতার কথা ভেবে বিচলিত হলেও পরে শান্তি পায়, আশ্বস্ত হয়। অতি গোপনে হাসে মনে মনে, যেন এই মানুষটা পাশে থাকলে সে সব বিপদকে জয় করতে পারবে। কেউ তার ক্ষতি করতে পারবে না। অরূপদা যেমন তাকে আগলে রাখতো, ঠিক তেমনি অরণ্য যেন তাকে ঠিক সেইভাবে আগলে রাখবে। অরণ্যের মধ্যেও যেন অরূপের ছায়া দেখতে পেল ছায়ার শ্বাস প্রশ্বাস ঘন হয়। ছায়ার সামনের দিকে ফিরে চট করে। সে কি তবে ভালোবেসে ফেলল? ছায়ার শরীর ঈষৎ কাঁপুনি দিয়ে ওঠে, চোখ ভরে আসে।
খামচে ধরে জামা, চোখ খিচে বন্ধ করে নেয়। এই পানির সে কপল বেয়ে গড়াতে দেবে না। বৃথা চেষ্টায় ছায়া হাঁপিয়ে উঠে যেন। অনন্য ছায়াকে দেখে চোখে হাসে। ছায়ার প্রতিটা কার্যকলাপ সে নিগুড় দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। এটা ভেবে খুশি হয় যে ছায়ার মনেও তার জন্য কিছু আছে। এখন শুধু ছায়া এগিয়ে আসার অপেক্ষায়। সে জনম অপেক্ষা করতে রাজি আছে। ছায়া করে না আসলে যে এই দুর্লভ সে শান্তিতে ছাড়তে পারবে না। অরণ্য একটা তপ্ত শ্বাস ফেলে। প্রধান বিচারক আদালতে প্রবেশ করলে সবাই দাঁড়িয়ে সম্মান জানায়। ওয়ার্ডার। সবাই যার যার জায়গায় গিয়ে বসে। তখনই আরোপের পক্ষের ব্যারিস্টার সুমেল মাহমুদ উঠে দাঁড়িয়ে বিচারকের কাছে দৃঢ় কণ্ঠে বলে, মহামান্য আদালতের কাছে অরূপ হত্যা মামলার কার্যক্রম শুরু করার অনুমতি চাইছি। বিচারক অনুমতি দেয়। আপনাকে অনুমতি দেয়া হলো। সুমেল মাহমুদ একটা লম্বা শ্বাস নিয়ে অরণ্যের দিকে তাকায়। অরণ্যকে আশ্বস্ত পরিবর্তে অরণ্য কৃতজ্ঞতা স্বরূপ হাসি ফিরিয়ে দেয় ব্যারিস্টার সুমেল মাহমুদকে। আশুরগঞ্জের যুবক অরূপকে হত্যা করার অভিযোগে চেয়ারম্যান মোশাররফ দেওয়ানের বড় ছেলে রাহুলকে প্রধান আসামি দেওয়ার দায়ের করেছে। তাই রাহুলকে দেওয়ানের উপস্থিতি করার জন্য অনুমতি চাইছি। ঠিক তখনই উচ্চ স্বরে ধ্বনিত হয় আসামি রাহুল দেওয়ানকে হাজির করা হোক। পুরো আদালত জুড়ে গুনগুন শুরু হয়। তখনই টানতে টানতে হাজির করা হয় রাহুলকে। শ্যাম বর্ণের এই 30 বছর বয়সের যুবকের যেন কিছুই তেজ। পুলিশ তাকে টানতে টানতে নিয়ে এলেও তার চোয়াল জোড়া শক্ত কঠোর, চোখে বিন্দু মাত্র ভয়ের ল্যাশ নেই। বিবাদী পক্ষের অর্থাৎ রাহুলের পক্ষের উকিল বেলাল হোসেন এবার উঠে দাঁড়িয়ে বলেন, ইউর অনার, আমার আসামি রাহুল দেওয়ান এই মামলার প্রথম আসামি। আমার আসামি আইনের প্রতিটি যথেষ্ট শ্রদ্ধাশীল আর সম্পূর্ণ নির্দোষ। আপনি অবগত যে তিনি আশুগঞ্জ জেলার চেয়ারম্যান মোশাররফ দেওয়ানের বড় ছেলে, যিনি সবসময় সমাজের সেবায় নিয়োজিত। ওনার নামে মিথ্যে দুর্নাম ছড়ানোর জন্য ওনার বড় ছেলেকে ফাঁসানো হয়েছে মিথ্যে মামলায়। তাই আমি মহামান্য আদালতের কাছে আমার আসামির জামিনের শুনানি করতে চাচ্ছি এবং তার জন্য অনুমতি প্রার্থনা করছি। এইবার সুমেল মাহমুদ বলে, ইউর ওনার, আমার প্রতিপক্ষ বেলাল হোসেন যা বলছেন তার সাথে আমি সহমত নই। অরূপ হত্যা মামলার সাথে রাহুল দেওয়ান কোনো না কোনোভাবে জড়িত। সেই প্রমাণ আমি অবশ্যই মাননীয় আদালতের কাছে পেশ করব। তবে তার আগে আমি আমার বক্তব্য পেশ করার অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। ধন্যবাদ ইউর ওনার। অরূপ মুখার্জি একজন মেধাবী ছাত্র ছিল, সেই সাথে একজন স্বেচ্ছাসেবক। সমাজের সেবায় সে সব সময় সবার আগে এগিয়ে আসতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে সে অধ্যয়নর্ম ছিল। স্বরূপের ছোট বোন রিয়া মুখার্জি আর তার বান্ধবী কমলিয়া ছায়া, দুই বান্ধবী, এই দুইজনকে অরূপ খুবই স্নিগ্ধ করত। তাদের সমসাময়িক এসএসসি পরীক্ষার শেষ হবার দিন স্বরূপ ঢাকা থেকে আশুরগঞ্জ এসেছিল। রিয়া আর ছায়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানে রাহুল দেওয়ানের ছোট দুই ভাই রনি দেওয়ান আর রকি দেওয়ান, তারা মিস ছায়াকে উত্ত্যক্ত করে, আর যার প্রতিবাদ করে স্বরূপ সেদিন কিঞ্জ মারামারি হয়েছিল। স্বরূপের সাথে তাদের রাহুল দেওয়ান কানে এই কথা গেলে সেই রাগে তিনি ফেটে পড়েন, যেন যেই মেয়ের জন্য তার আদরের ভাইয়েরা মার খেলো তার প্রতিশোধ নেওয়ার নেশায় মত্ত হলো। আহান হককে টাকা খাইয়ে ছায়াকে রেপ করতে বলে। আহান হক সফল না হলে আহান হককে শাসানো হয়। এরপর অরূপ ওদের কথা জেনে গেলে তাকে হত্যা করা হয়। অরূপকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলে দেওয়া হয় যাতে কেউ সন্দেহ না করে। আহান হককে হাজির করার অনুমতি চাইছি। ঠিক তখনই আহানকে পুলিশ ধরে নিয়ে সে কাঠগড়ায় দাঁড় করায়। পুনরায় যেন আদালতে গুঞ্জন শুরু হয়। সবার মধ্যে টানটান উত্তেজনা। রাহুল দেওয়ানের উকিল এইবার একটা শয়তানি হাসি দিল। সব প্ল্যান করে এসেছে এখানে, এত সহজে ভেস্তে দিতে দেবে না তা।
নিজের টাইটা ঠিক করে গলা খাকারি দিয়ে কিছু বলার জন্য প্রস্তুতি নিলেন। মহামান্য আদালতের কাছে আমি এই দাবি করছি যে আমার প্রতিদ্বন্দ্বী সুমেল মাহমুদ এই আদালতের মহামূল্যবান সময় নষ্ট করছেন। মিস ছায়ার সাথে আহানের প্রেমের সম্পর্ক ছিল। আমি আদালতের কাছে কিছু ছবি পেশ করছি। ওদের ঘনিষ্ঠ মুহূর্তে অরূপ দেখে ফেলে, আর এইটা অরূপ সহ্য করতে পারেনি। মিস ছায়ার পরিবারের বিয়ের প্রস্তাব দেয় নিজের ধর্ম পরিবর্তন করে সাথে সাথে, কিন্তু ছায়ার পরিবার সেটাই মেনে না নিলে সে নিজ গৃহে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আপনি অনুমতি দিলে আমি প্রমাণস্বরূপ অরূপ মুখার্জির মা সুস্মিতা মুখার্জিকে জিজ্ঞাসাবাদ করতে চাই। অরূপ মুখার্জি মা সুস্মিতা মুখার্জিকে হাজির হবার জন্য অনুরোধ করা হলো। পাশের ভার আর পুত্র হারে যেন ভদ্র মহিলা একেবারে নুয়ে পড়েছে। গোলাপের শাড়ি পরিহিতা, হাতের শাখামালা, মাথায় সিঁদুর পরাই প্রৌঢ়া দুর্বল পায়ে হেঁটে কাঠ গড়ায় দাঁড়ালো আর পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করলো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। বেলাল হোসেন তার সামনে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনার ছেলে মিস ছায়াকে পছন্দ করত? অরূপের মা মাথা নাড়ায়, জি। অরূপ কি নিজের ধর্ম পরিবর্তন করেছিল ছায়াকে বিয়ে করতে? হ্যাঁ, আমার ছেলে ছায়াকে ভালোবাসতো আর তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল। আপনার ছেলেকে কি রোজ শুক্রবার সন্ধ্যায় আপনি নিজ চোখে দেখেছিলেন ফ্যানের সাথে ঝুলতে? এটা শুনে অরূপের মা মুখে শাড়ির আঁচল চেপে কান্না শুরু করে। বিশ্বাস করুন, আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে ছিল না। আমার ছেলে আত্মহত্যা করেনি, এসব ষড়যন্ত্র। সুস্মিতা মুখার্জি, আপনাকে যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিন। ফ্যানের সাথে ঝোলা অবস্থায় পেয়েছিলেন কিনা, হ্যাঁ অথবা না? আর দরজা কি ভিতর থেকে বন্ধ ছিল? অরূপের মা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তাকে কথার জালে ফাঁসিয়ে ফেলেছে সেটা সে বুঝতে পারছে, কিন্তু সে কিছু করতে পারছে না। আর্দ্র কণ্ঠে তিনি জবাব দেয়, জি, আমি মন্দির থেকে এসে দেখেছিলাম দরজা বন্ধ, তাই বারবার মায়ের প্রসাদ খাবার জন্য ডাকি অরূপকে। কোনো সাড়া না পেয়ে ভয় পেয়ে যাই। অরূপ কখনোই দরজা বন্ধ করতো না তেমন। তার ঘুমও বেশ পাতলা ছিল, দু একবার ডাক দিলেই উঠে যেত। আমার মন কুগায় ছিল, তাই মানুষ এনে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখি আমার ছেলে ঝুলে আছে। এটা বলে কান্নায় ভেঙে পড়ে অরূপের মা। আদালতে এক অসহায় মায়ের কান্না যেন সবার বুকে আঘাত করছে আজ। এবার সুমেল মাহমুদ বললেন, মহামান্য আদালতের কাছে আহানকে জিজ্ঞাসাবাদ করতে চাইছি, আর সেই দিনের সেই রেস্টুরেন্টের ম্যানেজারকে সাক্ষী স্বরূপ হাজির করার অনুমতি চাইছি। অনুমতি পেলে সেই রেস্টুরেন্ট ম্যানেজার হাজির হয় আর আহানকেও কাঠগড়ায় দাঁড় করানো হয়। আমি আপনার কাছে সেদিনের ঘটনা জানতে চাই, আপনি কি আমাদের বিস্তারিত বলবেন? ম্যানেজার নর্মাল সুরে সবাইকে সালাম জানায় আর শপথ পাঠ করার পর বলে, সেই দিন আমাদের রেস্টুরেন্টে অরূপ মুখার্জি, কমলিনী, ছায়া আর রিয়া মুখার্জি আসে। এমনকি রাহুল দেওয়ানের দুই ভাই রনি আর রকি দেওয়ান আর তার বন্ধুরা এসেছিল। হঠাৎই তাদের মধ্যে ঝামেলা হয়। অরূপ রনি আর রকির গায়ে হাত তুলে, আর তার উপযুক্ত কারণও ছিল। আমরা মুখের কথায় বিশ্বাসী নই, সিসি ফুটেজ চেক করে শিওর হই এবং উপযুক্ত স্টেপ নেই। রনি রকি ছায়াকে উত্ত্যক্ত করছিল, তাই অরূপ হাইপার হয়ে গিয়ে হাত তুলে। তখনই বেলাল হোসেন কথার মাঝে পূরণ কাটে, মহামান্য আদালত, আমি বুঝতে পারছি না আমার বিপক্ষ ভাই সুমেল মাহমুদ কি সব জিনিস টেনে আনছেন যা কেসের সাথে রিলেটেড নয়। শুধু শুধু টেনে লম্বা করছেন। অরূপের আত্মহত্যার সাথে রেস্টুরেন্টের একটা ঘটনা কিভাবে যুক্ত হয়, আর ম্যানেজারদের টাকা খাইয়ে এমন হাজারটা সাক্ষী বানানো যায়? সুমেল মাহমুদ হেসে ফেলে বেলাল হোসেনের কথায়। আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন বেলাল হোসেন? আমার কথার মাঝে না বাধা দিলে খুশি হব। আর কোনটা কিসের সাথে রিলেটেড আর কোনটা অহেতুক সেটাই আদালতকে সিদ্ধান্ত নিতে দিন। তো ইওর অনার, আমি যেখানে ছিলাম সেদিন রেস্টুরেন্টের ফুটেজ এখানেই দেওয়া হলো, দয়া করে গ্রহণ করুন। গ্রহণ করা হলো। ধন্যবাদ ইওর অনার। এবার আমি আহানকে জিজ্ঞাসাবাদ করতে চাই। আহান যেন কাঁপতে লাগলো। শেষ অব্দি যে সে এভাবে ফেসে যাবে কল্পনা করেনি। মনে মনে কতগুলো গালি দেয়। এতদিন তাকে যে অত্যাচার করা হয়েছে তা সে জীবনে ভুলবে না। খাবার না খাইয়ে রেখেছে, বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে, 3rd ডিগ্রি টর্চার তো আছেই। সেসব ভাবলেই তার রুহু কেঁপে ওঠে। এইখান থেকে জেলখানাও ভালো। তা আপনার নাম কি? আহান হক?
জি, শুনে খুব ভালো লাগলো। তা আপনার সাথে মিস ছায়ের কতদিনের প্রেমের সম্পর্ক ছিল? আপনি যদি একটু সবাইকে বলতেন। বেলাল হোসেন ভাই তো আপনার আর ছায়ের ঘনিষ্ঠ মুহূর্ত সম্পর্কে অবগত। আপনি যদি একটু বলতেন। আহান যেন ঘাবড়ে গেল, মাথার চুল বেয়ে চিকন করে ঘাম তার ঘাড় বেয়ে পড়তে লাগলো। সে শুরু করে চাইলো একবার রাহুল দেওয়ানের দিকে। রাহুল দেওয়ানের রক্তচক্ষু দেখে তার আত্মা অব্দি শুকিয়ে গেল। সব সত্যি বললে তার বিপদ, মিথ্যে বললেও বিপদ। আহান তাই মৌনতা অবলম্বন করলো। কিছুক্ষণ পর ভীত কণ্ঠে বলল, জি ছিল না, আমাকে টাকা দেওয়া হয়েছিল, তাই আমি ছায়াকে আত্মহত্যার ভয় দেখিয়ে তাকে প্রেমের প্রস্তাবে রাজি করেছিলাম। কিন্তু ছায়া যখন শেষ অবধি না করে দেয়, তখন তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করি, কিন্তু সফল হই না। অরূপ চলে আসে। বেলাল হোসেন আবারও বাগড়া দিল কথার মাঝে। মহামান্য আদালত, পানির মতো পরিষ্কার কেসটাকে কোথায় টেনে নেওয়া হচ্ছে তা দেখে আমি হতাশ। আহানের সাথে ছায়ার ঘনিষ্ঠ ছবি অলরেডি আদালতকে পেশ করা হয়েছে। আহানকে ভয় দেখিয়ে মিথ্যা বলানো হয়েছে। আমরা সবাই জানি আহানের সাথে ছায়ার সম্পর্ক আছে। সুমেল মাহমুদ এবার বেশ রেগে যায়। বারবার তার কথা বলার মাঝে বাধা সৃষ্টি হয়। ব্যগ্র কণ্ঠে তিনি আদালতের কাছে এ নিয়ে নালিশ অব্দি করেন। ইউর অনার, আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। দুই পক্ষেরই সমান অধিকার আছে কথা বলার। আমার বিপক্ষের ভাই বেলাল হোসেনকে আমার কথায় বাধা দিতে নিষেধ করুন। বেলাল হোসেনকে ওয়ার্নিং দেওয়া হলো আদালত থেকে। তিনি যেন ক্ষিপ্ত হলেন। সুমেল মাহমুদ এবার পুনরায় জিজ্ঞাসাবাদে ফিরে যান। ইউর অনার, আপনাকে আমি মিস ছায়ের কিছু কল রেকর্ডস আর মেসেজ আদালতের কাছে পেশ করেছি, যা আহানের নম্বর থেকে ছায়াকে দেওয়া হয়েছিল। তাহলে বুঝতে পারবেন তাদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না, উল্টো ছায়ার প্রতি অন্যায় হয়েছে, তাকে হ্যারাস করার হয়েছে, আর তাকে ধর্ষণের চেষ্টা করার সময় সেই ছবিগুলো তোলা। প্রমাণ গ্রহণ করা হলো। ধন্যবাদ ইউর অনার। এবার আমি রাহুল দেওয়ানের সাথে কথা বলতে চাই। রাহুল দেওয়ান যেন ফুসফাস করছে রাগে। তার রাগের বিষ বাষ্পে যেন আদালতের সবাইকে শেষ করে দিবে। আপনি রাহুল দেওয়ান? কিছু জানতে চাইছি আমি। এইভাবে চুপ থেকে আদালতের সবার সময় আপনি নষ্ট করতে পারেন না। কি জানতে চান তাড়াতাড়ি বলুন। এইটা আদালত, এখানে আপনি এইভাবে কথা বলতে পারেন না। ঠিকভাবে ভদ্রতা কথা বলুন। রাহুল দেওয়ানের অভিব্যক্তি ভীষণ ভয়ঙ্কর। বোঝা যাচ্ছে না তার মনে কি চলছে। বেলাল হোসেন এবার হেরে যাবার আশঙ্কায় বিচলিত হলেন। চুপ থাকা মানে বিপদ, তাই তিনি এবার উঠে দাঁড়ালেন। ব্যগ্র কণ্ঠে বললেন, ইওর অনার, আমার মক্কেলকে হেনস্থা করা হচ্ছে। উনি এখনো কোনো স্ট্রং এভিডেন্স আদালতে দিতে পারেননি। এখনো। সুমেল মাহমুদের দৃষ্টি সুচালু হলো। তিনি পুনরায় রাহুল দেওয়ানের কাছে গেলেন। আহানকে টাকা দিয়ে মিস ছায়াকে রেপ করতে চেয়েছিলেন, তাই না? আহানের নামে তো পুলিশ ইনফরমেশন করা হয়েছিল। পুলিশ তাকে জেলেও নিয়ে গিয়েছিল, কিন্তু তাকে একদিনের ব্যবধানে ছাড়িয়ে এনেছেন আপনি। রাহুল দেওয়ান, অরূপ সব জেনে যায়। এরপর যখন অরূপের মৃত্যুর আগের দিন রোজ বৃহস্পতিবার সে আপনার কাছে যায়, আপনাদের মধ্যে মারামারি হয়, ঠিক বলছি না? রাহুল দেওয়ান যেন হতচকিত হলো। চোখে মুখে আতঙ্ক এবার যেন প্রকাশ পেল। শক্ত করে কাঠ গড়ায় কাঠটা হাত দিয়ে চেপে ধরল। সুমেল মাহমুদ এবার আবারও বললেন, অরূপ সেদিন মেরেছিল আপনাকে। সেই শাস্তিতে আপনি শুক্রবারে প্ল্যান করে যখনই বাসায় কেউ ছিল না, তখন বারান্দা দিয়ে লোকসহ এসে অরূপকে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যা করার পর ফ্যানের সাথে ঝুলিয়ে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেন। সরি টু সে, সব কল রেকর্ডিং আছে আমার কাছে। মহামান্য আদালতের কাছে আমি একটা অডিও প্রমাণ হিসেবে জমা দিচ্ছি। সেটা গ্রহণ করা হোক, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। আর অডিওতেও মানুষটার গলার সাথে রাহুল দেওয়ানের গলার মিল আছে নাকি সেটাও বিবেচনা করবেন। প্রমাণ গ্রহণ করা হলো। পুরো আদালতের পরিবেশ যেন মুহূর্তে ভারী হয়ে গেল। একটা গুমোটা আবহাওয়া যেন বিরাজ করছে। সবার চোখে মুখে উৎকণ্ঠা। এবার বিচারক সবকিছু নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে ভারী কণ্ঠে রায় প্রকাশ করেন। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত অরূপ হত্যা মামলায় প্রধান আসামি রাহুল দেওয়ানকে 302 ধারা অনুযায়ী অরূপ হত্যাকাণ্ডের জন্য করে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হলো।
আর ছায়া দর্শনের চেষ্টা করার জন্য আন হককে ৯ ধারা অনুযায়ী ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হলো। অরূপ হত্যা মামলায় শুনানি ও নিষ্পত্তি সম্পূর্ণ হলো। দ্য কোর্ট ইজ ডিসমিস। সমস্ত আদালতের সমীরণ যেন চঞ্চল হলো। ছায়া দুঃখে কাঁদল। তার অরবদা যে ন্যায্য বিচার পেল। অনিন্দের কাঁধে মাথা চেপে সুস্মিতাও কাঁদল। ছায়ার মায়ের হাতটা শক্ত করে ধরলো ছায়ার বাবা। রিয়াও আজ ভাইয়ের আত্মার শান্তি কামনা করলো। ছায়া আদালত থেকে বের হতে সুস্মিতা মুখার্জি এসে দাঁড়ায় সামনে। মাথায় স্নেহের পরশ বুলিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিস মা, আমি বুঝতে পারিনি, মাথা ঠিক ছিল না। তাকে আমার ছেলে এত ভালোবাসতো, তাকে কি আমি না ভালোবেসে থাকতে পারি? আমার ছেলে তোকে আজীবন সুখে দেখতে চেয়েছে, আমিও চাইবো আমার এই মেয়ে সুখে থাক। ছায়ার চোখে অশ্রুরা ভিড় করে, মন গহীন প্রশান্তি দ্বারা আর্দ্র হয়। অতঃপর সেই কাঙ্ক্ষিত সূর্য উঠে গেল ধরণীতে। ছায়া একগাল হেসে সুস্মিতা মুখার্জিকে জোরে ধরে। ছায়ার মা আর বাবা ছায়ার পাশে এসে দাঁড়ায়। তারাও আজ যেন এক স্বার্থহীন ভালোবাসার সাক্ষী হলো। তাদেরও আজ এত বছর পর ভালো লাগছে খুব। ছায়ার বাবা মা চোখে হাসে। অরণ্য দূর থেকে তা পর্যবেক্ষণ করলো। ছায়ার বাবা মা সুস্মিতার সাথে বহু বছর পর আবার সেই আগের মতো কথা বলে। ছায়া একটু দূরে সরে দাঁড়ায়, অরণ্যকে খোঁজার চেষ্টা করে। হঠাৎই অরণ্য হাত উপরে তুলে ছায়াকে ইশারা দেয়। ছায়া মনে মনে হাসে অরণ্যের কাণ্ড দেখে। ছায়া একবার বাবা মায়ের দিকে তাকিয়ে ধীরে ধীরে অরণ্যের কাছে যায়। ধন্যবাদ ডক্টর সাহেব। অরণ্য মুখটাকে হা বানিয়ে ফেলে, চোখ দুটো বড় বড় বানিয়ে তরাক করে বলে, ধন্যবাদ বলছেন আমাকে? ছায়া চোখ দুটো ছোট ছোট বানিয়ে ফেলে, একবার আশেপাশে চোখ বুলিয়ে বলে, এইখানে তো আর কাউকে দেখতে পারছি না, তার মানে আপনাকেই বলছি। অরণ্য যেন লাজুক হাসার ভান করে। আজ এই প্রথম আপনার মুখের এত মিষ্টি বলি শুনলাম। আহা, প্রাণ জুড়িয়ে গেল। কবে যে ভালোবাসি বলবেন? আমি বেশ চিন্তায় আছি, বুঝলেন? সেই দিন না আমার ডায়াবেটিস হয়ে যায়। অরণ্য গা দলিয়ে হাসে। ছায়া মুচকি মুচকি হাসে। আজ তার ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভেতরের ম্যাগগুলো যেন মুখ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। অরণ্য ছায়ার হাসি দেখে মজা করে বলে, এই কি ছায়া করি, আপনি আমার সাথে হাসছেনও? ভাবা যায় প্রেমে টেমে পড়লেন নাকি এই হ্যান্ডসাম ছেলেটার? লড়কি হাসি তো ফাঁসি। ছায়া এবার অধরে সে হাসি বিস্তৃত করে। আজ আপনি না থাকলে অরূপদা ন্যায্য বিচার পেত না, আজীবন ভুলের মধ্যে থাকতাম আপনার। অরণ্য এবার মাথার চুলগুলো হালকা করে এলোমেলো করে বলে, এইসব আপনার ক্রেডিট ছায়া করি, আমি কিছুই করিনি। মেইন প্রমাণ আপনি জোগাড় করে দিয়েছেন, নয়তো আমি এগোতে পারতাম না। আমি মূলত আহানের খোঁজ নিতে গেছিলাম। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়েছে। পরে আপনার সাথে আহানের বেশ কিছু রিউমার শুনি, যা আমার বিশ্বাস হয়নি। পরে অরূপ সম্পর্কে জানি। অরূপকে আমার যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বলে মনে হয়েছে। এইখানে কিছু একটা প্যাচ আছে, তাই আমি আমার বন্ধু আশিক যে ডিবিতে আছে তার সাহায্য নেই। এরপর আপনাকে হিন্ট দেই যা আপনি ক্যাচ করতে পেরেছিলেন। এরপর যখন অডিওটা শুনি, আহানের কথা সেখানে উল্লেখ ছিল। আহানকে গ্রেফতার করা হয়। আহানের মাধ্যমে জানতে পারি তাকে টাকা দেওয়া হয়, কিন্তু কিছুতেই মেইন কালপ্রিটের কথা বলছিল না। শুধু বলছিল যে সে নাকি আমাকেও ছাড়বে না। আমি তখনই সাবধান হয়ে যাই। সেদিন ঢাকা ফিরবার পথে আমাকে ফলো করছিল একটা লোক। আমি নোটিশ করি, আশিককে মেসেজ দিয়ে জানিয়েও দেই। আশিক যখন আমাদের কাছাকাছি পৌঁছায় তখন আমি একটা সিসি ক্যামেরার সামনে গাড়ি থেকে নেমে দাঁড়াই। তখন সে লোকটাও গাড়ি থেকে বের হয়ে শ্যুট করে। বুকে করতে চেয়েছিল, আমি সরে গিয়েছিলাম। এরপর আশিক এই লোকটাকে ধরে ফেলে। এরপরেই রাহুল দেওয়ানের কথা জানতে পারি। এরপর আপনি যখন 2 দিন আগে হসপিটাল এলেন খাবার নিয়ে, তখন আপনাকে জিজ্ঞেস করেছিলাম এমন কিছু ঘটেছিল নাকি আপনাদের সামনে অরূপের সাথে কারো মারামারি টাইপের। তখনই 2 এ 4 মিলিয়ে ফেলি, আর সেই রেস্টুরেন্ট মালিকের সাহায্যে ম্যানেজারের খোঁজ নেই আর সিসি ফুটেজ কালেক্ট করি। আহানের সেই সিমটা আহানের থেকে নিয়ে নেই আর সব কল আর মেসেজ রেকর্ডিং প্রিন্ট করিয়ে ফেলি। ছায়া অরণ্যের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। এই লোকটা এত কিছু করে ফেললো। ছায়া যেন পলক ফেলতে ভুলে গেল। অরণ্য ছায়ার চোখের সামনে চুটকি বাজাতে ছায়া হক চুকিয়ে যায়, আমতা আমতা করতে থাকে। অরণ্য শব্দ করে হেসে দেয়।
আমি এখন আসি, বাবা মা অপেক্ষা করছে, আমি বাড়ি যাব। আজ যেহেতু মেডিকেল কলেজে ছুটি চলছে। অরণ্যের মনটা একটু খারাপ হয়ে যায়, মনমরা হয়ে বলে, কবে আসবেন ছায়া করি? 1 সপ্তাহ পর। এতদিন? ছায়া হেসে দেয়, নিজের খেয়াল রাখবেন, ক্ষত এখনো শুকায়নি। এখনই আপনি দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। হসপিটাল থেকে যেহেতু ডিসচার্জ করে দিয়েছে, সেহেতু বাসায় গিয়ে রেস্ট নিন। খাবার দাবার ঠিক করে খাবেন কেমন? আর ঔষধগুলো টাইমলি খাবেন, অনিয়ম চলবে না। অরণ্যের মনে যেন বসন্তের মাতাল হাওয়া লাগে। ছায়ার প্রতিটা কথা তার হৃদয়ে ভালো লাগার অনুভূতি সৃষ্টি করছে। ছায়ার চোখে আজ নিজের জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে। অরণ্য স্নিগ্ধ হেসে ছায়াকে জবাব দেয়, জো হুকুম মেরি রানী। জানেন ছায়া করি, আপনাকে না বউ বউ লাগছে, আমার বউ। ছায়া কিছু মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে যায়, মনে মনে কয়েকবার আওড়ালো, বউ বউ। ছায়ার অন্তরে শীতলতা অনুভব করে, কিন্তু তা প্রকাশ করে না। মুখটাকে রাগে রাগে বানিয়ে ফেলে। একবার আর চোখে অরণ্যকে পরখ করে নেয়। এখনো অসুস্থ, হাতের ব্যান্ডেজ খোলা হয়নি, আর পরেও তার জন্য ছুটে এলো আদালতে। ছায়া পিছু ফিরে হেসে দেয়, এরপর চলে যায় তার গন্তব্যে। অরণ্য ছায়ার যাওয়ার পানি তাকে এক হাতে মাথা চুলকায়। আজ চোখে মুখে খুশির পায়রা ঝলমল করছে যেন। জানালার ফাঁক দিয়ে প্রভাকরের মলিন রোশনি আসছে, পর্দাটাও যেন প্রভাকরের আলোয় হালকা আলোকিত। ফ্লোরে প্রভাকরের এই মলিন রোশনিটা যেন লুটেপুটি খাচ্ছে। অরণ্যের নিজের রুমে অরণ্য বেডে হেলান দিয়ে আঙ্গুল দিয়ে কপাল চেপে চোখ বন্ধ করে শুয়ে আছে। প্রাণ তার সামনে সোফায় বসে আছে নিশ্চল হয়ে। সে যেন আজ পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। যে বন্ধুত্ব রক্ষার জন্য নিজের ভালোবাসা গলা টিপে হত্যা করেছিল, সেই বন্ধুত্ব আজ যেন হারানোর ক্ষণ গুনছে। প্রতিটা মুহূর্ত যেন বিশ্বের কাঁটার ন্যায় তার গায়ে ফুটাচ্ছে। অরণ্য চোখ খুলে প্রাণের দিকে তাকায়, অতি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।